আর্জি করে তাণ্ডবে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে থেকে ৫ জনকে সোশ্যাল মিডিয়া থেকে আইডেন্টিফাই করা হয়েছে। সেই ৫ জন কারা, কিভাবে তাদের আইডেন্টিফাই করা হলো? আমার সঙ্গে অমিত রয়েছেন, প্রতিনিধি, বলতে পারবেন অমিত? তো প্রথমেই জানাবো এই ৫ জনের পরিচয়। একজন শুভজিৎ কুন্ডু, দ্বিতীয়জন সৌরভ দে, তৃতীয়জন ঋষিকান্ত মিশ্রা, চতুর্থজন শেখ শাহজাহান এবং পঞ্চম হচ্ছে সৌমদীপ। এতে ৫ জনকে শনাক্ত করা বা চিহ্নিত করা গিয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং জানিয়ে রাখবো যে আজকে পরে যেভাবে গত কিছুদিন রাতে তাণ্ডব চালানো হয়, হসপিটাল চালানো হয়, পুলিশ আক্রান্ত হয়েছে, ইমার্জেন্সি বিভাগ ভাঙচুর হয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনায়। এবং ঘটনার পরেই আমাদের সংবাদ মাধ্যমে যে ভাঙচুরের ঘটনা, আমরা যে তাণ্ডবের ঘটনাটি আমরা তুলে ধরেছিলাম, সেখান থেকেই কলকাতা পুলিশ বিভিন্ন ফুটেজ তারা নিজেদের ফেসবুক পেজে তারা প্রকাশিত করেছিল। এবং এই যে যারা দুষ্কৃতী, যারা তাণ্ডব চালিয়েছিল, তাদের পরিচয় জানতে চেয়ে সাহায্য চেয়েছিল নাগরিকদের। সেখান থেকেই তারা পরিচয় জানতে পেরেছিল, আইডেন্টিফাই করা গিয়েছে। এবং ৫ জন, আমি আরো একবার নামগুলো বলবো: শুভজিৎ কুন্ডু, সৌরভ দে, ঋষিকান্ত মিশ্রা, শেখ শাহজাহান এবং সৌমদীপ। এই ৫ জনকে ইতিমধ্যে চিহ্নিত করা গিয়েছে। এদের ব্যাকগ্রাউন্ড, এরা কি করে, কোথায় থাকে, হঠাৎ করে তারা কেন সেখানে এসেছিলেন, কেন হামলা চালালেন, পুরো বিষয়টা এই মুহূর্তে জেরা পর্বে রয়েছে, এমনটা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এছাড়া আজকে আরো কিছু ব্যক্তির ছবি তারা প্রকাশিত করেছে তাদের সোশ্যাল মিডিয়াতে পেজ, সেখানে তাদেরও পরিচয় জানতে চেয়েছেন। এবং এই ঘটনায় আরো গ্রেপ্তার হবে সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। সেক্ষেত্রে এদের ক্রাইম রেকর্ড কিছু আছে কিনা সমস্তটাই খোঁজ খবর করা হচ্ছে পুলিশের তরফে। এই ৫ জনের বাইরে আরো একজন নিখোঁজ, কিন্তু আইডেন্টিফাই করা গেছে। জানা গিয়েছে সেদিনের ঘটনায় জিৎ বিশ্বাস ছিলেন। পাইকপাড়ার বাসিন্দা এই জিৎ বিশ্বাস পাড়ায় বাবলি নামে পরিচিত। কিন্তু জিৎ বিশ্বাসের সেদিন রাতের ঘটনার পর থেকে আর খোঁজ মিলছে না। তার ফোন বন্ধ, যোগাযোগও করা যাচ্ছে না। এই জিৎ বিশ্বাস আসলে করে কি? জিৎ বিশ্বাসের সঙ্গে তার বাড়ির লোকের শেষ কখন কথা হয়েছে? এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ, বলতে পারবেন? পারাদীপ, একটু ডিটেলে জানতে চাইবো এই জিৎ বিশ্বাস বা বাবলি কে, সেদিন কি করতে গিয়েছিল সেখানে, জানা যাচ্ছে কিছু? একদমই অতনুপ, কলকাতা পুলিশের ওয়েবসাইটে সেদিনের রাতে যাদের ছবি প্রকাশিত হয়েছে সেই ছবির সূত্র ধরে নিউজ 18 বাংলা আজ পৌঁছে গেছিল বেলগাছিয়া টালাপাড় পাইকপাড়ায়। এবং বেলগাছিয়া টালাপাড় ঘুরে যখন আমরা পাইকপাড়ার ক্যাম্প বাগানে পৌঁছই, সেখানকার মানুষজনকে যখন এই ছবিগুলো দেখাই, সেখানকার বাসিন্দাদের যখন এই সেদিনের রাতে ছবিগুলো দেখাই, তখন তারাই চিহ্নিত করে বলে দেয় যে একটি ছেলে তাদের মধ্যে, যার নাম জিৎ বিশ্বাস ওরফে বাবলি, পাড়ায় বাবলি নামে পরিচিত, সেই জিৎ বিশ্বাস পাইকপাড়ার ক্যাম্প বাগানের বাসিন্দা। ক্যাম্প বাগানে তার একটি চায়ের দোকান আছে, তার বাবার একটি চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানে বাবলি বা ওরফে জিৎ বিশ্বাস তিনি বসেন। এবং পাড়ার প্রতিবেশী, পাড়ার লোক, তারাও আইডেন্টিফাই করেন যে হ্যাঁ, এই ছেলেটিকে গতকাল রাত্রেও এলাকায় দেখা গেছে। এবং এই ছেলেটির খোঁজে পুলিশ বারে এসেছে, কিন্তু ছেলেটি অবধি পৌঁছতে পারেনি। এরপর সেই সূত্র ধরে আমরা পৌঁছে যাই ক্যাম্প বাগানে বাবলি বা জিৎ বিশ্বাসের বাড়িতে। সে বাড়িতে অবশ্য কেউ ছিলেন না, একটি বাচ্চা ছেলে ছিল। এবং পড়শিয়ারা তারাও বলেন হ্যাঁ, জিৎ বিশ্বাস পড়াশোনা করে, দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে এবং বাবার চায়ের দোকান দেখে। এবং তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা সে সম্পর্কে সুনিশ্চিতভাবে কেউ কোনো কথা না বলতে চাইলেও আমরা পড়শির থেকে খবর নিয়ে পাইকপাড়ায় তার বাবার যে চায়ের দোকান সেখানে পৌঁছই এবং তার বাবাকে সেই ছবি দেখাই। তার বাবাও সেই ছবি দেখে বলেন হ্যাঁ, এটি আমার ছেলে। এবং এই ছেলে আরজি করে গেছিল সেদিন রাত্রে। তবে তার ছেলে যে কোনো ভাঙচুরের ঘটনায়, তাণ্ডবের ঘটনায় জড়িত সেটা অস্বীকার করেন তার বাবা। তিনি বলেন হ্যাঁ, ছেলে গেছিল এবং ছেলে সেই রাত্রে আরজিকর থেকে ফেরার পরে মধ্যরাতে যখন বাড়িতে ফেরে তখন তাকে বকাঝকা করা হয়, তাকে বকুনি দেওয়া হয়। এবং তারপর থেকেই সেই ছেলে ফোন বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যান, এমনটাই জানিয়েছেন তার বাবা। কিন্তু এলাকার মানুষ, এলাকার বাসিন্দা, তারা কিন্তু আমাদের বলেছেন গতকাল সন্ধ্যেবেলাতেও কিন্তু জিৎ বিশ্বাস ওরফে ওই বাবলিকে পাইকপাড়া নর্দার্ন এভিনিউ পাইকপাড়ার ক্যাম্প
বাগান এলাকায় বারে বারে দেখা গেছে এবং তারা এটাও জানিয়েছেন যে এরপর যদি তাকে জিৎ বিশ্বাসকে ওই এলাকায় দেখা যায় তারাই স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা পুলিশে খবর দেবেন, কারণ এই বিষয়টি তাদের ওয়াকিবহল ছিলেন না। তারা নিউজ 18 বাংলার প্রতিনিধিদের কাছে ছবি দেখে খবর সম্পর্কে ওয়াকিবহল হন এবং তারা পরবর্তীকালে যদি জিৎ বিশ্বাসকে এলাকায় দেখেন তাহলে তারাই স্বতঃপ্রণোদিতভাবে সংবাদদাতাকেও খবর দেবেন, যেমন আমাদের খবর দেবেন তেমন প্রশাসনকেও জানাবেন। অতনু। পারাদীপ, এই যে তুমি গিয়েছিলে, হ্যাঁ, জিৎ বিশ্বাসের বাবার দোকানে গিয়েছিলে, প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছো, সেই সময়ের লাইভ ফুটেজ আমরা একবার দেখব। আমরা রয়েছি পাইকপাড়া ক্যাম্প বাগানে এবং এখানে অনেক লোক রয়েছে, তাদের জিজ্ঞেস করব যে এখানকার কেউ সেই সব ছবির কাউকে চেনেন কিনা। এই ছবিগুলো প্রকাশ করে কলকাতা পুলিশ জানতে চেয়েছে যে এদের পরিচয় যদি কেউ জেনে থাকেন তাহলে সেটা পুলিশকে জানানোর জন্য। আচ্ছা, এই যে ছবিটা চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চিনি। চেনেন? হ্যাঁ ভালো করে চিনি, আমাদের এখানে সবাই চেনে, পাড়ার ছেলে। দেখুন তো চিনতে পারেন কিনা। এই ছেলেটি কলকাতা পুলিশের ওয়েবসাইটে এনার ছবি প্রকাশিত হয়েছে। আমাদের ক্যাম্প বাগানেই থাকে। ওর নাম বাবলি, এই তো আমাদের ক্যাম্প বাগানেই থাকে। যদি ছবি দেখা যায় জড়িত তাহলে খুব অন্যায় করেছে। একটা সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার আমাদের কারণ নেই, সেটা যদিও করে থাকে হি উইল বি পেনালাইজড। আমরা তার বাড়িতে এসেছিলাম, যার ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ তার ওয়েবসাইটে। তার বাড়ির ঠিক প্রতিবেশী যারা, তারাও কিন্তু আইডেন্টিফাই করলেন যে ছেলেটির নাম বাবলি। কি নাম? এর নাম কি জানো তো? বাবলি। বাবলি বাবলি বিশ্বাস। কি করে? ও চায়ের দোকান চালায়। চায়ের দোকান চালায়। আচ্ছা, পাঁচপাড়া মোড়েই দোকান তো। পচাদা কি আছেন? এখন মারা গেছে ছবি। আর ওনার ছেলে যিনি চালাতেন? আমি। আচ্ছা, এই কে হয়? ছেলে। তো মানে এর ছবি কলকাতা পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তুমি জানো তো? না, ও গেছিল কিন্তু জড়িত না, ও দাঁড়িয়ে ছিল ওখানে, ওরা মোমবাতি নিয়ে গেছিল। ও কোন রকম ওই অশান্তিটাকে দেখতে গেছিল যে কি হচ্ছে ঝামেলাটা। আপনারা পুলিশে যোগাযোগ করেছেন? না। পুলিশ এসেছিল? না, পুলিশ আসেনি। বাবলি কোথায় এখন? বাবলি আমি সেদিনকা বকাঝকা করতে ও কোথায় চলে গেছে আমি জানি না। মানে কবে সেই দিন রাত্রির একটু রাত হয়ে গেছিল, আমি বকাঝকা করেছি যে তুই রাত পর্যন্ত কেন বাইরে ছিলিস, তারপর ও চলে গেছে রাগমাগ করে, আর আমি জানি না। ছেলের ফোনে যোগাযোগ করেছেন? না, ফোন বন্ধ করে রেখেছে, ভয়ের চোটে ফোন সব অফ করে রেখে দিয়েছে। তার বাবা বলছেন তিনি নিখোঁজ। গত দুদিন ধরে, অর্থাৎ ঘটনার পর থেকে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন এবং তার কোনো খোঁজ বা যোগাযোগ এখনো বাড়ির বা পরিবারের পক্ষ থেকে কেউ করে উঠতে পারেননি। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। ঘড়ির কাঁটা 12টা বেজে 35 মিনিটে থমকে গিয়েছিল। তার কারণ যে সময় ভাঙচুর হয় সেই সময় ঘড়িটাতেও লাঠির বাড়ি পড়ে এবং ঘড়িটা বন্ধ হয়ে যায়। এই রাত 12:35 নাগাদ আর্জি করে সেদিন কারা হামলা চালালো, কোন দিক দিয়ে এলো, কিভাবে হলো হামলা, এক নজরে দেখে নিন। বুধবার গভীর রাত, রণক্ষেত্র আরজিকর হাসপাতাল। লাঠি সোটা নিয়ে হাসপাতালে অবাধে ভাঙচুর চালায় বহিরাগতরা, চলে ইট বৃষ্টি। অনেকের প্রশ্ন, হামলা চালালো কারা? কোথা থেকে এসে হামলা চালালো? হামলার পেছনে কি কারো মদত রয়েছে? এমন ঘটনা যে ঘটতে পারে, পুলিশ কেন আগাম আঁচ করতে পারল না? ইতিমধ্যেই বেশ কয়েকজন হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে তাদের পরিচয় জানতে চায়। এই হামলার ঘটনায় ক্ষুব্ধ কলকাতার পুলিশ কমিশনার। What has Calcutta police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated. I'm angry. I'm extremely angry at what has happened. I cannot just on some kind of a rumor arrest a young PG student. I cannot do this. That we have not tried to save anyone. If any day, we are responsible. We are a responsible force. আরজিকরে হামলাকারী কারা? এ নিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। বেলগাছিয়া থেকে লোকজন এসে এই কাজ করেছে বলে আমরা আপাতত জানতে পেরেছি, এবং এর পেছনে কাদের ইন্ধন আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা চায় না যে আন্দোলনটা চলুক, তাহলে তাদের ইন্ধন আছে। পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে। সম্ভাবনা প্রভূত যে প্রমাণ লোপাটের জন্যই এটা করা হয়েছে।
আরজিকর হাসপাতালে যে হামলা ঘটেছে আমরা তার কড়া ভাষায় নিন্দা করছি। যে দলের নেতা হোক, যার হাত এদের মাথায় থাকুক, যারা পাঠিয়ে থাকুক, যদি এই বামরামের মব অথবা বামরামের সঙ্গে হাত মিলিয়ে হসপিটাল পলিটিক্সের কোন স্বার্থান্বেষী চক্র সরকারকে বিব্রত করার জন্য বামরামের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কাজ করে থাকে, তাহলেও যেন তাদের মাথাদের ছাড়া না হয়। নিউজ 18 বাংলা। হাইকোর্টের নির্দেশ। হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি আরজি করের তাণ্ডবের তদন্ত করার জন্য। কি খবর রয়েছে অর্ণব? আরজিকর হাসপাতালের মধ্যে বহিরাগতদের ঢুকে যেভাবে ভাঙচুর করেছে পুরো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর পর্যন্ত, এবং এই পুরো ঘটনায় হাসপাতালে প্রচুর ক্ষতি হয়েছে। যদিও রাজ্য জানায় যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ সেমিনার রুম বা সেমিনার হল সেখান পর্যন্ত পৌঁছতে পারেনি এবং সেটা আনটাচ বা তার কোনো ক্ষতি হয়নি ঘটনার ফলে। যদিও এই পুরো ঘটনার সঙ্গে কোথাও লিঙ্ক জুড়ে থাকতে পারে, তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ সিবিআইকে এই ঘটনার অর্থাৎ ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি এই মধ্যরাতে ভাঙচুরের ঘটনারও তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল। এবং একই সঙ্গে এই ঘটনার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ, যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন, পুরো ঘটনা কি হয়েছে না হয়েছে তা সম্মিলিত একটা রিপোর্ট করে সোমবার সন্ধ্যের মধ্যে কলকাতা হাইকোর্টে পেশ করার নির্দেশ, কলকাতা পুলিশকেও হলফনামা বা রিপোর্ট আকারে তার বক্তব্য পেশের নির্দেশ, এবং একই সঙ্গে সিবিআই এখনো পর্যন্ত যে তদন্ত শুরু করেছে, ইনিশিয়েট করেছে, তার প্রাথমিক তদন্তের অগ্রগতি রিপোর্ট সেটা আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আরজিকর যে নির্যাতিতা, তার ছবি এবং তার পরিচয় সেটা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেভাবে সার্কুলেট হচ্ছে, এটা আছে তা পরিপন্থী। হাইকোর্ট পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা জারি করেছে ওই ধর্ষণ এবং না। আর একই সঙ্গে আন্দোলনরত যে সমস্ত চিকিৎসক পড়ুয়া বা জুনিয়র চিকিৎসক গণস্বার্থ মামলাকারী তাদের এই মামলা অন্তর্ভুক্ত করার জন্য তাদের একান্তে বলা হয়েছে পরবর্তী শুনানি, এবং সেই বক্তব্য জানা যায় নার্স প্রত্যেকের নিরাপত্তা সুরক্ষা সেটা সুনিশ্চিত করার জন্য নির্দেশ জারি করেছে কলকাতা। যেহেতু সিবিআইকে ডিরেকশন দেওয়া হয়েছিল ইনভেস্টিগেট, এরপর দিন রাত্রেবেলা সবাই জমায়েত হলো, একটা স্বতঃস্ফূর্ত একটা প্রোটেস্ট ছিল। আর একই সঙ্গে দেখতে পেলাম গোটা কত লোক তারা ভেতরে ঢুকে জায়গা যেখানে অবস্থান করছিল শান্তিপূর্ণ সেটা ভাঙচুর করলো এবং হসপিটালের এমার্জেন্সি ভাঙচুর করলো। আবারও অভিযোগ যে এভিডেন্স ডিস্ট্রয় করার চেষ্টা চলছে বা এভিডেন্স ডিস্ট্রয় হচ্ছে, সেইটা নিয়েই আমরা হলফনামা দাখিল করেছি আজকে আদালত। এখন আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকেও যে আপনাদেরকে এখন ইন্ট্রাস্ট করা হয়েছে বাই কোর্টস ডিরেকশন, এবং আপনারা গিয়ে দেখুন যে কী অবস্থায় আছে এভিডেন্স এবং কোথায় কোথায় ডিস্ট্রাকশন আদৌ হয়েছে কিনা, যে অভিযোগ আসছে কিনা তারা রিপোর্ট ফাইল করবে। স্টেটকেও ডিরেকশন দিয়েছে, যিনি কনসার্ন অথরিটি আছেন হসপিটাল, তাকেও ডিরেকশন দিয়েছেন যে হলফনামা ফাইল করে বলবেন যে এখন হসপিটালের কী অবস্থা, কারণ হসপিটাল হচ্ছে সেই জায়গাটি যেখানে এই ক্রাইমটা ঘটেছে। প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রধান বিচারপতি মন্তব্য খুব স্বাভাবিক যে যেখানে পুলিশ মোতায়েন করা আছে তাকে ভেদ করে গোটা কত লোক ঢুকছে, হসপিটালের মধ্যে ভ্যান্ডালিজম করছে, এবং আমরা যখন বারে বারে অভিযোগ করছি যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে তখন এই ঘটনা ঘটছে। তখন পুলিশ যখন ফেল করছে এই ধরনের হুলিগানিজম প্রিভেন্ট করতে, তখন খুব স্বাভাবিকভাবে সেই প্রশ্ন উঠে আসে যে স্টেট মেশিনারি ফেল করছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে। নির্দেশ। হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি আরজি করের তাণ্ডবের তদন্ত করার জন্য। কি খবর রয়েছে অর্ণব? আরজিকর হাসপাতালের মধ্যে বহিরাগতদের ঢুকে যেভাবে ভাঙচুর করেছে পুরো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর পর্যন্ত, এবং এই পুরো ঘটনায় হাসপাতালে প্রচুর ক্ষতি হয়েছে। যদিও রাজ্য জানায় যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ সেমিনার রুম বা সেমিনার হল সেখান পর্যন্ত পৌঁছতে পারেনি এবং সেটা আনটাচ বা তার কোনো ক্ষতি হয়নি ঘটনার ফলে।
যদিও এই পুরো ঘটনার সঙ্গে কোথাও লিঙ্ক জুড়ে থাকতে পারে, তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ সিবিআইকে এই ঘটনার অর্থাৎ ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি এই মধ্যরাতে ভাঙচুরের ঘটনারও তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল এবং একই সঙ্গে এই ঘটনার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন পুরো ঘটনা কি হয়েছে না হয়েছে তা সম্মিলিত একটা রিপোর্ট করে সোমবার সন্ধ্যের মধ্যে কলকাতা হাইকোর্টে পেশ করার নির্দেশ, কলকাতা পুলিশকেও হলফনামা বা রিপোর্ট আকারে তার বক্তব্য পেশের নির্দেশ এবং একই সঙ্গে সিবিআই এখনো পর্যন্ত যে তদন্ত শুরু করেছে, ইনিশিয়েট করেছে, তার প্রাথমিক তদন্তের অগ্রগতি রিপোর্ট সেটা আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আরজিকর যে নির্যাতিতা তার ছবি এবং তার পরিচয় সেটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে যেভাবে সার্কুলেট হচ্ছে এটা আছে তা পরিপন্থী, হাইকোর্ট পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা জারি করেছে ওই ধর্ষণ এবং না। আর একই সঙ্গে আন্দোলনরত যে সমস্ত চিকিৎসক পড়ুয়া বা জুনিয়র চিকিৎসক জনস্বার্থ মামলাকারী তাদের এই মামলা অন্তর্ভুক্ত করার জন্য তাদের ডেকে আনতে বলা হয়েছে পরবর্তী শুনানি এবং সেই বক্তব্য জানতে চায় নার্স প্রত্যেকের নিরাপত্তা সুরক্ষা সেটা সুনিশ্চিত করার জন্য নির্দেশ জারি করেছে কলকাতা। যেহেতু সিবিআইকে ডিরেকশন দেওয়া হয়েছিল ইনভেস্টিগেট, এরপর দিন রাত্রেবেলা সবাই জমায়েত হলো, একটা স্বতঃস্ফূর্ত একটা প্রোটেস্ট ছিল। আর একই সঙ্গে দেখতে পেলাম গোটা কতক লোক তারা ভেতরে ঢুকে জায়গা যেখানে অবস্থান করছিল শান্তিপূর্ণ সেটা ভাঙচুর করলো এবং হসপিটালের এমার্জেন্সি ভাঙচুর করলো। আবারও অভিযোগ যে এভিডেন্স ডিস্ট্রয় করার চেষ্টা চলছে বা এভিডেন্স ডিস্ট্রয় হচ্ছে, সেইটা নিয়েই আমরা হলফনামা দাখিল করেছি আজকে আদালত। এখন আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকেও যে আপনাদেরকে এখন ইন্ট্রাস্ট করা হয়েছে বাই কোর্টস ডিরেকশন, এবং আপনারা গিয়ে দেখুন যে কী অবস্থায় আছে এভিডেন্স এবং কোথায় কোথায় ডিস্ট্রাকশন আদৌ হয়েছে কিনা, যে অভিযোগ আসছে কিনা তারা রিপোর্ট ফাইল করবে। স্টেটকেও ডিরেকশন দিয়েছে, যিনি কনসার্ন অথরিটি আছেন হসপিটাল তাকেও ডিরেকশন দিয়েছেন যে হলফনামা ফাইল করে বলবেন যে এখন হসপিটালে কী অবস্থা, কারণ হসপিটাল হচ্ছে সেই জায়গাটি যেখানে এই ক্রাইমটা ঘটেছে। প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রধান বিচারপতি মন্তব্য খুব স্বাভাবিক যে যেখানে পুলিশ মোতায়েন করা আছে তাকে ভেদ করে গোটা কত লোক ঢুকছে, হসপিটালের মধ্যে ভ্যান্ডালিজম করছে, এবং আমরা যখন বারে বারে অভিযোগ করছি যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে তখন এই ঘটনা ঘটছে। তখন পুলিশ যখন ফেল করছে এই ধরনের হুলিগানিজম প্রিভেন্ট করতে, তখন খুব স্বাভাবিকভাবে সেই প্রশ্ন উঠে আসে যে স্টেট মেশিনারি ফেল করছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে। দাঁড়াও শামিনদা। ওদিকে সন্দীপ ঘোষ হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রক্ষা কবচ চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদনের কি হলো? অর্ণব রয়েছেন আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, রক্ষা কবচ চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ সন্দীপ ঘোষ, কিন্তু প্রধান বিচারপতির কড়া মন্তব্য রক্ষা কবচের আবেদনে। আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি দিলেন প্রধান বিচারপতি। রাজ্য সরকার থেকে নিরাপত্তা চান সন্দীপ ঘোষ, না পেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হুঁশিয়ারি। কড়া মন্তব্য প্রধান বিচারপতির। আর্চিকরের ঘটনায় চরম ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং কোনো না কোনোভাবে প্রশাসনিক ব্যর্থতা এবং পরিস্থিতি সামলাতে তৎকালীন যে ওই প্রশাসন, আর্চিকর প্রশাসন, সেই প্রশাসনের ব্যর্থতার উপর আঙুল তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক মহল যা বলছে সেই একইভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধেই উঠছে আঙুল।
শুরু থেকে এখনো পর্যন্ত বারবার অভিযোগের তীরে বিদ্ধ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার রাতে আচমকাই হাসপাতালে দুষ্কৃতীদের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরো ঘোরালো করেছে। এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, আরজি করে রাতে যে তাণ্ডব চলল তার সব সীমা ছাড়িয়েছে। আমি জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনের সঙ্গে কথা বলেছি, কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। কিছুদিন আগেই নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2016 সালে নারদকাণ্ডের পর একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আদতে দলের তরফ থেকে সরকারের কোনো ভুল থাকলে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। প্রথম থেকেই আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে অভিযোগের তীর। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেলে বদলি করা হয়েছিল, যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল ওই ঘটনায়। এরপর আরজি করে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। অনেকেই মনে করছেন আগে ভাগে ব্যবস্থা নিলে হয়তো আরজি করের জল এত দূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।